0.410 এগুলো সবার সবার সামনে কি মাইনাস আছে? মাইনাস কি আছে? একটু দেখো তো ভালো করে। আমি একটু পরিষ্কার করে দিচ্ছি, দেখো এগুলোর আগে কি মাইনাস আছে? ভালো করে দেখো, মাইনাস আছে? না, এগুলোর আগে কোনো মাইনাস নাই। চলো আজকেও গণিতকে একেবারে সহজ করে ফেলি। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় ১ বাস্তব সংখ্যার যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম থাকছে কে? স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? সাধারণ যে সংখ্যাগুলো। তাহলে সাধারণ যে সংখ্যাগুলো তার ভিতর আছে কে? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ডট 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 অনেকগুলা আছে, তাই না? স্বাভাবিক সংখ্যা তো আছে অনেকগুলা। অর্থাৎ ১ ২ ৩ ৪ এই যে সংখ্যাগুলো ডট 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 অনেকগুলো সংখ্যা আছে, এইগুলো সবই কি স্বাভাবিক সংখ্যা। এগুলো সব আমাদের কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, তাই তো? তাহলে এগুলো সব আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা একটু পড়ে দেখি। ১ ২ ৩ ৪ ডট 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 ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে। এটাকে কি সংখ্যা বলে? স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই তো? এটা আছে কি? এর ভিতর আছে ২ ৩ ৫ ৭, এগুলোকে আমরা কি সংখ্যা বলি? মৌলিক সংখ্যা। আমরা কি জানি মৌলিক সংখ্যা কি? হ্যাঁ, অবশ্যই জানি। আমরা আগের ক্লাসে মৌলিক সংখ্যা নিয়ে সুন্দর বিশ্লেষণ করছি। অবশ্যই যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না আগের ক্লাসটা একটু দেখে আসবা কষ্ট করে। তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এবং ৪ ৬ ৮ ৯ ইত্যাদি হচ্ছে কি সংখ্যা? যৌগিক সংখ্যা। এগুলো হলো যৌগিক সংখ্যা, এগুলো সব যৌগিক সংখ্যা। আর ২ ৩ ৫ ৭ এগুলো হলো কি মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি মৌলিক সংখ্যাও একটু শিখলাম, যৌগিক সংখ্যাও একটু শিখলাম। মেইন কি শিখলাম? স্বাভাবিক সংখ্যা। তাহলে এবার আমরা চলে যাব পরের টপিকসে। পরের টপিকস আছে আমাদের কি? পূর্ণ সংখ্যা। অর্থাৎ কি এবার শিখবো আমরা কি পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? পূর্ণ মানে কি সব দিক থেকে ঠিক আছে, ওর কোনো ভাঙা নাই, দশমিক নাই, বা কোনো খণ্ড নাই, পূর্ণরূপে আছে। তাহলে এখানে পূর্ণ পূর্ণ সংখ্যা বলতে আমরা কোনগুলোকে বুঝি? যেমন ১ ২ ৩ ৪ ৫ ৬। এখানে ১ বলতে কি বোঝায়? একটি বোঝায়। ২ বলতে কি বোঝায়? দুইটি বোঝায়। ৩ বলতে কি বোঝায়? তিনটি বোঝায়। ৪ বলতে কি বোঝায়? চারটে বোঝায়। আমরা কি ৪ বলতে কি চারটার পরে আরো কিছু অংশ বুঝি? না। ১ বলতে একটার পরে কিছু অংশ বুঝি? না। তাহলে কি সম্পূর্ণ একটা অংশ বুঝি। ১ বলতে একটাই। তাই এখানে পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয়েছে ১ ২ ৩ ৪, কিন্তু একটু টুইস্ট আছে। কি বলতো? এখানে টুইস্ট আছে হলো পূর্ণ সংখ্যা ২ রকম হয়। কি কি? এক হয় হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এক হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি? প্রশ্ন আসে না? ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো যে পূর্ণ সংখ্যার বা যে সংখ্যাগুলোর চিহ্ন যোগ, অর্থাৎ কি চিহ্ন থাকবে? প্লাস ১। এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার যদি দেওয়া হয় +3, এটা কি সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু আমরা যদি কখনো -১ দিই তাহলে এটা কি পূর্ণ সংখ্যা হয়ে যাবে? এটা কিন্তু পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা, কিন্তু কি পূর্ণ সংখ্যা হয়ে যাবে? এটা হবে হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ ঋণাত্মক মানে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। ঋণাত্মক মানে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। এবং ধনাত্মক মানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। ধনাত্মক মানে প্লাস চিহ্ন। তাহলে আমরা কি বুঝলাম? পূর্ণ সংখ্যাটা প্রথমে বুঝলাম, তারপরে বুঝলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তারপর বুঝলাম ঋণাত্মক পূর্ণ সংখ্যা। নিচে আমরা একটা উদাহরণ দেখে আসি। ডট 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 অর্থাৎ -3 আগের সংখ্যাগুলো ডট ডট দিয়ে প্রকাশ করছে। -3 ঋণাত্মক পূর্ণ সংখ্যা, -2 ঋণাত্মক পূর্ণ সংখ্যা, -1 ঋণাত্মক পূর্ণ সংখ্যা, 0 কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 ধনাত্মক পূর্ণ সংখ্যা, 2 ধনাত্মক পূর্ণ সংখ্যা, 3 ধনাত্মক পূর্ণ সংখ্যা, ডট 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 ডট। অর্থাৎ এরপরে আরো আছে, এগুলো সব ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম? স্বাভাবিক সংখ্যাটা বুঝলাম, পূর্ণ সংখ্যাটা বুঝলাম। এবার আমাদের পরবর্তীতে আসছে ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশ বলতে কি বুঝি? ভগ্ন যার অংশ। ভগ্নাংশ বলতে কি বুঝি? ভগ্ন যার অংশ, সেটাই হবে ভগ্নাংশ। তাহলে আমরা একটু সহজ করে দেখি ভগ্নাংশটা কি। আসলে ভগ্নাংশটা কি? ফাংশনাল নাম্বার।
ভগ্নাংশের ইংরেজি হলো ফাংশনাল নাম্বার। ভগ্নাংশটা হলো পি কিউ পরস্পর, অর্থাৎ পি কমা কিউ পরস্পর সহমৌলিক, কিউ নট ইকুয়াল 0 এবং কিউ নট ইকুয়াল 1 হলে পি বাই কিউ আকারে সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। অর্থাৎ কি, পি এর মান 0 হবে না এবং পি এর মান 1ও হবে না, তখন পি বাই কিউ আকারে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে বলবো আমরা ভগ্নাংশ। তাহলে এটা আমরা আরেকবার একটু পড়ি। পি কমা কিউ পরস্পর সহমৌলিক, কিউ নট ইকুয়াল 0 এবং কিউ নট ইকুয়াল 1 হলে পি কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে। পি কিউ আকারের সংখ্যাকে কি বলে? ভগ্নাংশ বলে। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, 1/2, 3/2, -5/3 ইত্যাদি। এগুলো কি সব ভগ্নাংশের উদাহরণ। তাহলে আমরা ভগ্নাংশটা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এবার আমরা পরবর্তী টপিক্সে যাব। পরবর্তী টপিক্সে আছে কি, ভগ্নাংশের একটি টপিক্স, অর্থাৎ ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। ভগ্নাংশকে কয় ভাগে? 2 ভাগে। 2 ভাগে ভাগ করা হয়। ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করা হয়। তাহলে ভগ্নাংশকে 2 ভাগে কি ভাগে ভাগ করা হয় বলো তো? কেউ বলতে পারবে? অবশ্যই বলতে পারবে, একটু মনোযোগ দিলে এই ক্লাসটার পরে সবাই নির্দ্বিধায় বলতে পারবে। ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করা হয়। এক হলো প্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। একটা কি প্রকৃত ভগ্নাংশ, আর একটা কি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো একটু দেখে নিই। পি গ্রেটার দ্যান কিউ, অর্থাৎ পি এর মান হবে কিউ থেকে ছোট, এখানে কিউ এর মান বড় হবে হলে ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ, এবং পি গ্রেটার দ্যান কিউ হলে ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। এখানে বলছে কি, পি পি সমান 3, কিউ সমান 5। তাহলে এখানে ভগ্নাংশটা কি হবে? পি বাই কিউ সমান 3/5। এটা কি ভগ্নাংশ? এটা হলো প্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? এটা প্রকৃত ভগ্নাংশ। কিন্তু আমার যদি এই যে সেম মান যদি আমি পরিবর্তন করি, তাহলে আমার সেটা হয়ে যাবে কি অপ্রকৃত ভগ্নাংশ। যেমন পি এর মান হবে হলো কি 5 এবং কিউ এর মান হবে 3। তাহলে আমার পি বাই কিউ এর মান কি হচ্ছে? 5 বাই নিচে 3। তাহলে কি হচ্ছে? উপরে বড় হয়ে যাচ্ছে। এটার উপরে কি, এটা লব, লব বড় এবং হর ছোট হয়ে যাচ্ছে। প্রকৃত ভগ্নাংশের নিয়ম হলো লব ছোট হর বড়, আর অপ্রকৃত ভগ্নাংশের নিয়ম হলো লব বড় হর ছোট। অর্থাৎ কি একেবারে বিপরীত, প্রকৃত ভগ্নাংশের বিপরীত। তাহলে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ, এবং যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে আমরা বলবো কি, লব বড় হর ছোটকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ ও প্রকৃত ভগ্নাংশের উদাহরণগুলো দেখে নিই। এখানে উদাহরণ দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে হলো ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ, এবং এগুলো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে বুঝতে কোনো সমস্যা আছে? আর আশা করি কোনো সমস্যা নাই। পরবর্তীতে আছে মূলদ সংখ্যা। আমাদের প্রত্যেকেরই এই মূলদ সংখ্যা নিয়ে অনেক সমস্যা। আমাদের এই প্রত্যেকেরই এই রেশিওনাল নাম্বার নিয়ে অনেক, বা মূলদ সংখ্যা নিয়ে অনেক সমস্যা। আজকে এই সমস্যাটা একেবারে সম্পূর্ণ সমাধান করব। তাহলে মূলদ সংখ্যাটা কি দেখো। মূলদ সংখ্যা হলো পি ও কিউ পূর্ণ সংখ্যা। আমরা জানি পি ও কিউ পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইকুয়াল 0, কিউ এর মান 0 হবে না। এইটা যদি হয় তাহলে পি বাই কিউ আকারে সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। যদি এই শর্ত দুইটা মানে পি কিউ পূর্ণ সংখ্যা হয় এবং কিউ নট ইকুয়াল 0 হয়, তারপর যদি পি বাই কিউ আকারে সংখ্যাকে প্রকাশ করা যায় তখন তাকে মূলদ সংখ্যা বলে। তখন তাকে কোন সংখ্যা বলে? মূলদ সংখ্যা বলে। তখন তাকে মূলদ সংখ্যা বলে। যেমন যেমন দেখা যাচ্ছে কি, এখানে 3/1 সমান সমান কি 3, এটাকে কি পূর্ণ সংখ্যা এবং পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে। 11/2 5.5, এটা কি 11/2 পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে। 5/3 পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে। তাহলে এগুলো সবই হলো মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাটা কি? দুটো শর্ত থাকবে। একটা শর্ত হবে হলো
পি ও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে এবং দ্বিতীয় শর্ত হলো কি কিউ এর মান শূন্য হতে পারবে না, শূন্যের সমান হতে পারবে না, কিউ এর মান শূন্যের সমান হতে পারবে না। তখন ওই দুটোকে অর্থাৎ পি ও কিউ এর মানকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। এই শর্তগুলো যদি মানে নেওয়া হয় বা এই শর্তগুলো মানা যায় তাহলে তো সেটা হবে কি মূলদ সংখ্যা। এরপর পরবর্তীতে আছে অমূলদ সংখ্যা, অর্থাৎ কি মূলদের বিপরীত। আমরা একেবারে ইজি বলতে পারি মূলদের বিপরীতই হলো অমূলদ সংখ্যা। তাহলে আমরা একটু সংজ্ঞা আকারে দেখে আসি অমূলদ সংখ্যাটা কি। অমূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। একেবারে ইজি কথা, ঢোকায় নাও মাথার ভিতর। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ কি আমাদের আগে ছিল পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেটা হলো মূলদ। এখন চলে আসছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাকে কি বলে অম্লত সংখ্যা। যেখানে আরেকটা শর্ত আছে, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা হবে, পি কিউ কি সংখ্যা হবে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, অর্থাৎ কিউ এর মান শূন্য হবে না, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। অর্থাৎ কি উপরের যে শর্ত দুটো মেনে নিছে এবং পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, শর্ত দুটো একই থাকবে কিন্তু প্রকাশ করা যাবে না পি বাই কিউ আকারে, তখন তাকে বলবে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হলো কি শর্ত ঠিক রেখে পি বাই কিউ আকারে প্রকাশ করলে সেটা হলো মূলদ সংখ্যা, আর শর্ত ঠিক রেখে পি বাই কিউ আকারে প্রকাশ করা না গেলে সেটা হলো অম্লত সংখ্যা। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অম্লত সংখ্যা। আমাদের একটি ইম্পর্টেন্ট নোট বা খুবই গুরুত্বপূর্ণ একটি নোট দিছে, পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। তাহলে এটা আমরা মনে রাখবো। যেমন এই যে একটা দিয়েছে √2, √3, এগুলো √5/2, এগুলো সব অমূলদ সংখ্যা। আমরা আগে একটা ক্লাসে √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করছি, তাই তো? তাহলে এগুলো সব অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যায় অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না, অর্থাৎ কি দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে এটাকে কখনো প্রকাশ করা যাবে না। এরপর আসতেছে কি আমাদের দশমিক ভগ্নাংশ সংখ্যা। এরপর কি আসছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক মানে কি জানি আমরা? দশমিক মানে কি জানি? এই যে গোল একটা পুটুলি, এটারে বলি কি আমরা দশমিক, এটারে বলি আমরা দশমিক। এবার সেই দশমিক ভগ্নাংশ, দশমিক হবে এবার ভগ্নাংশ হবে, দশমিক ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ কি দশমিক সংখ্যার এই ভগ্নাংশ এক যদি থাকে তাহলে এটা তো পূর্ণ সংখ্যা, তাই না? এরপরে দশমিক দিয়ে যদি 2, 3 দিই তাহলে কি হবে দশমিক ভগ্নাংশ, অর্থাৎ কি এই সংখ্যাটার অংশটা ভেঙে 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 গেছে, পয়েন্টের পর চলে গেছে মানে ভেঙে গেছে, পূর্ণটা এক নেই, একের পরে কিছু অংশ আছে, তাহলে এই জন্য এটারে বলা হয়েছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে দেখি মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। একেবারে ইজি, একেবারে ইজি, মাথার ভিতর ঢুকায় নাও। মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। একে কি ভগ্নাংশ বলে? দশমিক ভগ্নাংশ। কোন কোন সংখ্যা? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। কোন কোন সংখ্যা? মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে, তাই তো? তাহলে দেখো 3 কি করছে 3.0 দশমিক ভগ্নাংশ করছে, 5/2 রে কি 2.5 দশমিক ভগ্নাংশ, 10/3 রে কি 3.33 ডট 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 ইনফিনিটি, এটারে কি করছে দশমিক ভগ্নাংশ। √3 অর্থাৎ কি 1.732, এগুলো সব কি দশমিক ভগ্নাংশের একটা উদাহরণ, তাই তো? তাহলে আমরা দশমিক ভগ্নাংশটা বুঝলাম, কি বুঝলাম তো? এবার আসতেছে আমাদের বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, অর্থাৎ সকল মূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে কি বোঝায়? সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আচ্ছা, আমরা যদি স্বাভাবিকভাবে বলি বাস্তবে আছে যা সেই সংখ্যাই হলো বাস্তব সংখ্যা। সেখানে কি মূলদ সংখ্যাও থাকবে, মূলদ থাকবে, মূলদও থাকবে, আবার অমূলদও থাকবে, অমূলদও থাকবে, তাই না? মূলদও থাকবে আবার অমূলদও থাকবে। তাহলে কারণ কি এই সংখ্যা ছাড়া তো আর সংখ্যা নাই, তাই তো? তাহলে মূলদ সংখ্যাও থাকবে, অমূলদ সংখ্যাও থাকবে। তাহলে এখানে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের সুন্দর একটা সংজ্ঞা কি? সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তাহলে আমরা কি এটা আর ভুলবো না? এটা আর ভোলার কোনো পথ নেই, ঠিক আছে? এটা আর ভুলতে পারবো না। সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার বাস্তব সংখ্যার রূপ অর্থাৎ বাস্তব সংখ্যা বলা হয় কাকে সেটা শিখলাম বা জানলাম। মনে রাখার দায়িত্ব কার? আমার, তাই না? না না আমার না, তোমাদের। তাহলে এর পরবর্তীতে আছে কি
ধনাত্মক সংখ্যা। আচ্ছা, ধনাত্মক সংখ্যা নিয়ে আমি আগে একটু আলোচনা করছিলাম, তাই না? যে প্লাস, ধনাত্মক সংখ্যা মানে কি বলছিলাম? প্লাস, অর্থাৎ যে সংখ্যাগুলোর চিহ্ন প্লাস থাকবে, যে সংখ্যাগুলোর চিহ্ন কি দেওয়া থাকবে? প্লাস দেওয়া থাকবে, সেগুলো কি সবই ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা, সেই সবগুলোই কি ধনাত্মক সংখ্যা, অর্থাৎ প্লাস চিহ্নযুক্ত সংখ্যাই হলো ধনাত্মক সংখ্যা। এবার আসি একটু বিস্তারিত, একটু বিস্তারিত। ধনাত্মক সংখ্যা শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। তাহলে আমরা ধনাত্মক সংখ্যা কি শিখলাম? ধনাত্মক সংখ্যা শিখলাম হলো শূন্য অপেক্ষা, শূন্য 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 অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। শূন্য অপেক্ষা বড় যে সকল বাস্তব সংখ্যা আছে সবগুলোকে কি বলে? ধনাত্মক সংখ্যা। উদাহরণ 1, 2, 1/2, 2/3 বা 3/2, √2, 0.410, এগুলো সবার সামনে কি মাইনাস আছে? মাইনাস কি আছে? একটু দেখো তো ভালো করে, আমি একটু পরিষ্কার করে দিচ্ছি, দেখো এগুলোর আগে কি মাইনাস আছে? ভালো করে দেখো, মাইনাস আছে? না, এগুলোর আগে কোনো মাইনাস নাই। তাহলে এটা কি ঋণাত্মক হবে না? তাহলে ঋণাত্মক না হলে কি হবে? এটা ধনাত্মক। তাহলে আমাদের মনে থাকবে, এটা যেহেতু ঋণাত্মক সংখ্যা না, তাহলে এটা আমাদের কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা, কারণ সংখ্যা দুই প্রকার, ধনাত্মক, ঋণাত্মক, তাই তো? তাহলে এবার আমরা কি এটা বুঝলাম, এবার আমরা যাব কি ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, ধনাত্মক সংখ্যা যে বুঝবে তার কি ঋণাত্মক সংখ্যা আর বুঝতে বাকি থাকবে ভাই? থাকবে না। ধনাত্মক সংখ্যা একবার বুঝলে ঋণাত্মক সংখ্যা বুঝতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ কি, যে সংখ্যাগুলোর আগে ঋণাত্মক চিহ্ন বা মাইনাস চিহ্ন থাকবে সেই সকল সংখ্যাগুলো হলো ঋণাত্মক সংখ্যা। এক কথা, আমি আর বেশি বলবো না। যেগুলো, অর্থাৎ যে সংখ্যাগুলোর আগে মাইনাস চিহ্ন বিদ্যমান থাকবে তাদেরকে ঋণাত্মক সংখ্যা বলে। অর্থাৎ কি, এটা হলো শূন্য থেকে ছোট হবে। মাইনাস হলে কোথাও চলে যাবে? শূন্যের বাম পাশে, আর প্লাস হলে শূন্যের ডান পাশে। তাহলে শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাগুলো কি ছিল? ধনাত্মক। এবং শূন্য অপেক্ষা ছোট সকল সংখ্যাগুলো কি হবে? ঋণাত্মক। শূন্য অপেক্ষা ছোট সকল সংখ্যাগুলো কি হবে? ঋণাত্মক সংখ্যা। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। আমি তো বুঝছি না, এবার তোমাদের বোঝার পালা। এবার হলো অঋণাত্মক সংখ্যা। অর্থাৎ কি বলতো এটা? তোমাদের কাছে ছেড়ে দিলাম, বলো এটা। অঋণাত্মক মানে কি? ধনাত্মক, ঋণাত্মক নয়, নেগেটিভ নয়, মাইনাস চিহ্নযুক্ত নয়, অঋণাত্মক। তাহলে অঋণাত্মক সংখ্যা কি? সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। এটা হলো কি, মাথাটাকে কিভাবে বিগড়ে দিতে হবে। আচ্ছা ভাই, পরীক্ষায় যদি আসে অঋণাত্মক সংখ্যা কাকে বলে সংজ্ঞা দাও, তোমার যদি আসে অঋণাত্মক সংখ্যা কাকে বলে সংজ্ঞা দাও, তখন তুমি কি বলবা? ভাই, তুমি তো আমাকে ধনাত্মক সংখ্যা শেখাইছো, ঋণাত্মক সংখ্যা শিখাইছো, বাস্তব সংখ্যা শিখাইছো, দশমিক ভগ্নাংশ শিখাইছো, ইটিসি ইটিসি, আগের এই যে আবিজাবি তুমি আমারে 15-20 মিনিট ধরে কি যেন শিখাইছো, কিন্তু তুমি তো আমারে অঋণাত্মক সংখ্যা শেখাওনি। তাহলে এটা আমি কোথায় পাবো? চিন্তা কিসের? আমরা আগে প্রশ্নটা বুঝি কি বলছে। দেখো, এখানে বলছে ধনাত্মক মানে প্লাস চিহ্ন, ঋণাত্মক মানে মাইনাস চিহ্ন, অঋণাত্মক মানে কি মাইনাস চিহ্ন নয়। মাইনাস চিহ্নটাকে কি করতে হবে? মাইনাস চিহ্ন নয়, কেটে দিতে হবে। তাহলে মাইনাস চিহ্ন না থাকলে কি চিহ্ন থাকতেছে এখানে? প্লাস চিহ্ন। তাহলে আমার ওইটা কি হয়ে যাবে? প্লাস চিহ্নযুক্ত সকল সংখ্যাকে বা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলবো? অঋণাত্মক সংখ্যা বলবো। তাহলে কি, এই যে যেগুলো এখন আমি পার্ট টু পার্ট, পার্ট বাই পার্ট, সিরিয়াল বাই সিরিয়াল বোঝায় দিলাম, এইগুলা নিয়ে কি আর কোনো সমস্যা থাকবে? প্রথমে কি শিখালাম? বাস্তব সংখ্যা শিখালাম। কি শিখালাম? বাস্তব সংখ্যা। তারপর কি শিখালাম? পূর্ণ সংখ্যা শিখালাম। তারপর কি শিখালাম? ভগ্নাংশ সংখ্যা। তারপর কি শিখালাম? মূলদ সংখ্যা। তারপর কি? অমূলদ সংখ্যা। তারপর কি শেখাইছি? তারপর কি শেখাইছি? অম্লত সংখ্যা পর্যন্ত ছিল। তারপর কি শেখাইছি? দশমিক ভগ্নাংশ শেখাইছি। দশমিক ভগ্নাংশ শেখাইছি। দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ কোনটা? এই যে দশমিক ভগ্নাংশ শেখাইছি। দশমিক ভগ্নাংশ, বাস্তব সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। এই যে আর একটা আছে, সব থেকে সব থেকে মাথা গোলানো যে নাম্বারটা, সেটা হলো কি? সেটা হলো
অঋণাত্মক সংখ্যা। এই যে যে জিনিসগুলো টপিকসগুলো আমরা আজকে পড়লাম বা করলাম বা বোঝার চেষ্টা করলাম, আশা করি এই টপিক্সের ওপর আর কোনো সমস্যা হবে না। তাহলে কি আমরা প্রথম অধ্যায়ের বেসিকটা কি ইজি করতে পারলাম? সবাই একসাথে বলি, পারলাম কি না? হ্যাঁ, পারলাম। তাহলে এই ক্লাসের উপর তারপরেও এর পরেও যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি সমাধান নিয়ে আসব, সমাধান ক্লাস নিয়ে আসব, সমাধান ভিডিও নিয়ে আসব। যেটাই নিয়ে আসি না কেন অবশ্যই একটু হলেও উপকার হবে। তাই আজকে ক্লাসটা এ পর্যন্তই। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি সমস্যা না থাকে তাও কমেন্টে জানাবে। ঠিক আছে? সবাই ভালো থাকবে, সময় সোপানের সাথে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।